যে কথা বলছিলাম, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তারপরে ডোনা গঙ্গোপাধ্যায়, এই দুজনকে নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি সরগরম বাংলার রাজনীতি। সৌরভ এবং ডোনা কি রাজনীতিতে যাবেন, আর যদি যান তাহলে কোন দলের হয়ে যাবেন? সর্বশেষ যে ডেভেলপমেন্ট, যা রিপাবলিক বাংলা আজ সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছে, যে ডোনা গঙ্গোপাধ্যায় রাজ্যসভায় যেতে পারেন এবং গাঙ্গুলি পরিবার সূত্রে এমন একটা সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া হয়নি, যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু গাঙ্গুলি পরিবার হোক অথবা বিজেপি অথবা তৃণমূল, আপাতত আমাদের জন্য অত্যন্ত সুখবর যেটা, যে কেউই চান না ডোনা কোনো একটি নির্দিষ্ট দলের প্রতিনিধি হয়ে রাজ্যসভায় যান। ডোনা গঙ্গোপাধ্যায় কি তাহলে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে রাজ্যসভায় যেতে পারেন? যদি যান তাহলে কেমন হবে তার ভূমিকা? স্বপন দাশগুপ্ত বা রূপা গঙ্গোপাধ্যায়, যাদের সদ্য রাজ্যসভাতে মেয়াদ শেষ হল, তাদের মতো হবে ভূমিকা, অর্থাৎ তাকে স্পষ্টতই রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে কোনো নির্দিষ্ট একটি দল, যেমন স্বপনবাবু এবং রূপা গঙ্গোপাধ্যায় দুজনেই সরব ছিলেন বারবার রাজ্যসভাতে তৃণমূল বিরোধী, কংগ্রেস বিরোধী এবং বিজেপির পক্ষে বক্তব্য পেশ করতে, তেমন হবেন না। যতটুকু জানতে পারছি আমরা গাঙ্গুলি পরিবার সূত্রে অথবা এই রাজ্যের তৃণমূল বা বিজেপি সূত্র মারফত, যে ডোনা যদি রাষ্ট্রপতি মনোনীত সদস্য হন, তাহলে রাষ্ট্রপতি মনোনীত সদস্যের গরিমা রক্ষা করে তিনি রাজ্যের জন্য বলবেন, রাজ্যের মানুষের জন্য বলবেন। যতবারই তিনি সরব হবেন রাজ্যসভায়, কোনো দলের হয়ে নয়, পশ্চিমবঙ্গের মানুষের হয়ে। অত্যন্ত কাঙ্ক্ষিত একটি উন্নয়নের রাজনীতি, কিন্তু অত্যন্ত দূরের এই বাংলা থেকে শেষমেশ দেখতে পাবো আমরা আমাদের বিশেষ প্রতিবেদন। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির 22 গজে ব্যাটিং করবেন কিনা এই নিয়ে চর্চা বেশ কিছুকাল ধরেই। সম্প্রতি মহারাজের বাড়িতে সপরিষদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে জল্পনা বাড়ে আরও। শুরুটা হয়েছিল সৌরভকে দিয়ে। সৌরভ রাজনীতিতে গেলে ভালো হবে বলেছিলেন ডোনা। জানি না, যদি আসে মানুষের জন্য ভালো কাজ করবে, মানে সম্ভাবনা রয়েছে রাজনীতিতে আসার। সেটা আমি জানি না আসবে কিনা। সৌরভ যদি আসে খুব ভালো কাজ করবে, আর এমনিও করে তো। তবে সৌরভের পাশাপাশি রাজ্যসভায় প্রার্থী হিসেবে এবার উঠে আসছে ডোনার নাম। রাষ্ট্রপতি মনোনীত সদস্য হওয়ার সম্ভাবনা ডোনার। তার থেকেও বড় চমক, বিজেপি তৃণমূল সমঝোতায় রাজ্যসভায় যেতে পারেন ডোনা। গাঙ্গুলি পরিবারের ইচ্ছা ও আবেগকে সম্মান দিয়ে ডোনাকে রাজ্যসভায় পাঠাতে দলীয় দাবি ছেড়ে দিতে পারে তৃণমূল বিজেপি দুদলই। যদিও জল্পনা চললেও এখনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিজেপি বা তৃণমূল। তবে ডোনা বা সৌরভ কেউ রাজ্যসভায় গেলে খুশি বামেরা। আমাদের কিছু বলার নেই, এরকম আমাদের কাছে পার্টির তরফ থেকে এরকম কোনো কথা হয়নি, পার্টির কোনো সিদ্ধান্তও হয়নি। বিভিন্ন মানুষ জল্পনা করছে, জল্পনার পরিপ্রেক্ষিতে তো কোনো কথা বলা যায় না। এটা যেটা শোনা কথায় আমি কিছু বলতে পারবো না, এটাও কোনো অফিসিয়াল কমিউনিকেশন নেই। কেউ এসব কারণ মনস্ফূত কেউ বলতেই পারে, কেউ বাজারে খাওয়াতে পারে, কিন্তু আমার কাছে এটা এরকম কোনো ইনফরমেশন নেই। সারা ভারতবাসী খুশি হবে তো সৌরভের প্রশ্নে, স্বাভাবিক বাঙালি খুশি হবে। আর এই প্রশ্নে এমন কোনো রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে উনি এখন অবধি চলেননি ব্যক্তিগতভাবে, যাতে অন্য রাজনৈতিক দল কারোরই অখুশি হওয়ার কোনো কারণ নেই, আমাদেরও নেই, আমরা খুশি। প্রখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সেক্ষেত্রে রাজ্যের জন্য, উন্নয়নের জন্য তিনি বলবেন, এই প্রত্যাশা থেকেই কি অন্তত এই একটি ইস্যুতে বিজেপি তৃণমূল সিপিএম একমত হতে পারে? রিপাবলিক বাংলা। আচ্ছা, শেষ কবে পশ্চিমবঙ্গ থেকে কেউ রাজ্যসভায় গিয়েছেন সর্বসম্মতিক্রমে? মনে করতে আপনাদেরও কষ্ট হবে জানি, তবুও মনে করিয়ে দিচ্ছি। জেনারেল শঙ্কর রায়চৌধুরী। কার্গিল যুদ্ধের পর এই রাজ্যে থেকে জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে রাজ্যসভায় পাঠানোর বিষয়ে কারোর দ্বিমত ছিল না। সিপিআইএম, কংগ্রেস, ততদিনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জন্ম হয়ে গেছে রাজ্যে, এবং বিজেপি সবাই একমত ছিলেন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর নামে। আরও একটু পিছিয়ে গেলে অসীমা চট্টোপাধ্যায়, তিনিও প্রথিতযশা স্কলার এক কথায়, তার নামেও সবাই একমত ছিলেন। তখন অবশ্য এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, সিপিআইএম এবং অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেসের সর্বসম্মতিতে তিনি রাজ্যসভায় গিয়েছিলেন। এক্ষেত্রে ডোনা গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভায় যান, তাহলে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে যাওয়ার কথাই সম্ভাবনাই সব থেকে বেশি। তাই যদি হয়, তাহলে কি একটা বিরল রাজনীতি দেখতে পাবো আমরা?
আমার আজকের বিতর্কের মূল প্রশ্ন, আমার আজকের একটাই অগ্নিবাণ, এই বাংলার মানুষের যেটা প্রত্যেক দিনকার প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ এক। দলহীন উন্নয়নের রাজনীতি কবে দেখবে বাংলা? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিজেপির তরফ থেকে তরুণজ্যোতি তিওয়ারি মুখপাত্র রয়েছেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, সৌম্য আইচ রায় কংগ্রেস মুখপাত্র এবং আইনজীবী রাজনীল মুখার্জি। আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। শুরু করি বৈশ্বনাথ বাবুদের কাছ থেকে। বৈশ্বনাথ বাবু, আপনার কাছ থেকেই শুরু করছি। যেদিন প্রথম অমিত শাহ গেলেন সপার্ষদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে, সেদিনটা আমরা দেখেছিলাম চূড়ান্ত রাজনৈতিক জল্পনায় রাজ্যে। ঠিক তার পরদিন সকালে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় একসঙ্গে একটা স্টেজে ফিরহাদ হাকিমের সঙ্গে একটি বেসরকারি হার্ট ক্লিনিকের উদ্বোধন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার নৈকট্য, তিনি কতটা কাছের, ফিরহাদ হাকিমের সঙ্গে তাদের সম্পর্ক কতদিনে যখন বললেন সৌরভ, তখন আমরা আবার পাল্টার একটা জল্পনা দেখলাম। কিন্তু আমাদের প্রশ্ন বৈষ্ণব বাবু, যদি সত্যি সত্যি খুব সৌভাগ্যজনকভাবে আপনারা বিজেপি বামেরা সবাই মিলে একসাথে হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ডোনা গঙ্গোপাধ্যায়কে এই রাজ্য থেকে রাজ্যসভায় পাঠান, তাতে তো আমাদের লাভ, জাতি হিসেবে বাঙালির লাভ, রাজ্য হিসেবে বাংলার লাভ, তেমন একটা কিছু হতে পারে না? এখন তো এই বিষয়টা তো জল্পনার স্টেজে আছে। তো এইটুকু বলতে পারি যে এক্ষুনি আমি এই দলীয় সিদ্ধান্ত তবে আমি বলতে পারবো না, তবে একজন নৃত্যশিল্পী বা একজন সেলিব্রিটি বা আমাদের সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক স্তরের ক্রিকেটার, ভারতের অধিনায়ক ছিলেন, তা অমিত শাহজি তার বাড়িতে ডিনার করেছেন। তারপরের দিনই উনি বলেছেন যে আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ রিলেশন, ফিরহাদ হাকিমকে আমি 40 বছর ধরে চিনি। স্বাভাবিকভাবে ওনার সাথে সকলেরই একটা ভালো সম্পর্ক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা এখনও তো কোনো সিদ্ধান্ত হয়নি বা ওখান থেকেও কেউ ঘোষণা করেনি যে উনি রাজ্যসভায় যাচ্ছেন। তো এই মুহূর্তে জল্পনার উপর দাঁড়িয়ে আমি কোনো কিছু বলাটা আমার পক্ষে ঠিক হবে না। আপনি শঙ্কর রায়চৌধুরীর উদাহরণ দিয়েছেন, আপনি অসীমা চট্টোপাধ্যায়ের কথা বলেছেন। তো এই ধরনের মানুষ যাদের সর্বসম্মতভাবে গ্রহণ করেছিল, এখন এক্ষুনি তো এটা কোনো সিদ্ধান্ত হয়নি, সবটাই আলোচনা এবং জল্পনা বা কল্পনার স্তরে আছে। তো সেটার ব্যাপারে তো এক্ষুনি আমি দলীয় সিদ্ধান্ত না জেনে তো বলতে পারবো না। একজন প্রথিতযশা ক্রিকেটার বা সারা পৃথিবী যাকে চেনে, যার খ্যাতি বা যার অধিনায়কত্ব সম্পর্কে সবাই জানেন, তো তিনি যে আলোচনার মধ্যে রাজনীতির আঙ্গনে আসছেন, বিষয়টাকে নজর রাখতে হবে। সিদ্ধান্ত হলে নিশ্চয়ই আমি সেই সিদ্ধান্ত আপনাদের বলতে পারবো। যদি কোনো দলের তকমা ছাড়া, মানে আমি বলবো সেটা আমাদের সকলের সৌভাগ্য হবে, যদি কোনো দলের তকমা ছাড়া এই আশাটা হয়, তাহলে কি সব থেকে ভালো হয় না বৈশ্বনাথ বাবু? দেখুন, দলের তকমা না নিয়ে রাজ্যসভায় যারা গেছেন, যেরকম আপনি লতা মঙ্গেশকরের কথা বলতে পারেন বা শচীন তেন্ডুলকারের কথা বলতে পারেন, এদেরকে আমরা আগে দেখেছি যে এরকম মানুষ যারা আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছেন বা নেতৃত্ব দিয়েছেন বা যাদের নাম সারা পৃথিবী জুড়ে জানে, তো তারা রাজ্যসভাটাও তো প্রথিতযশা মানুষদের জন্যই তো সেখানে রেখাও গেছিলেন, চলচ্চিত্র অভিনেত্রী, এরকম অনেক নাম আছে যারা রাজ্যসভায় গেছেন রাষ্ট্রপতি মনোনীত হয়ে। তারপরেও আমরা অনেক রকম বিষয় আছে, অনেক রকম অ্যাঙ্গেল আছে, তো সেইগুলো সবটা বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত হওয়ার পরেই বলাটা ঠিক হবে। তবে যে কোনো মানুষ যিনি বাংলার এবং বাঙালির গর্ব হিসাবে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চিরদিনই সম্মান দিয়ে এসছেন এবং তাদেরকে ওনার সাধ্যমতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তাকে তুলে ধরেছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলার মানুষের বা ভারতবর্ষের মানুষের যেটা যার সঙ্গে খ্যাতি জড়িয়ে আছে বা যিনি স্বনামধন্য বা যিনি মানুষের জন্য কাজ করেছেন, এদের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার জানিয়েছেন। আমি যদি সাংবাদিক হিসেবে আমার এত বছরের জীবনে রিড বিটুইন দ্য লাইন্স বলে যে শব্দগুলি রয়েছে বা যে বিষয়টি রয়েছে সেটা আদৌ শিখে থাকি সামান্যতম, তাহলে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কী বলতে চাইছেন সেটা বোধহয় আমার কাছে বা আপনাদের সকলের কাছে স্পষ্ট, যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম সর্বসম্মতভাবে এলে মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও এখনও কোনো দলীয় সিদ্ধান্ত হয়নি, কিন্তু বৈশ্বনাথবাবু বলছেন সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করবেন না। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো, বিজেপির তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে। তরুণজ্যোতিবাবু, আমার একটা খুব সহজ প্রশ্ন, যখন সারা ভারতের মানুষের জন্য সৌরভ বড় বড় জয়গুলো এনে দিয়েছেন অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে, বোলার হিসেবে,
তখন যদি তার দলের প্রয়োজন না থেকে থাকে, তখন যদি দলের তকমা না লেগে থাকে, সিআইবি প্রেসিডেন্ট, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় যদি ক্রিকেটের সেবা করতে গিয়ে, ক্রিকেট প্রশাসন পরিচালনা করতে গিয়ে দলের তকমা জরুরি না হয়ে থাকে, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়, আমি ডোনা গঙ্গোপাধ্যায়ের কথাতেও আসতে পারি, তার নৃত্যশিল্পী হিসেবে তার যে খ্যাতি, তার যে মর্যাদা, তিনি যেভাবে দেশের শিল্পকে, দেশের সংস্কৃতিকে সেবা করেছেন তার শিল্পীর ক্যাপাসিটিতে, তাতে যদি কোনো দলের তকমা না লেগে থাকে, তাহলে এই রাজ্যের মানুষের সেবা করবার জন্য দলের তকমা লাগবে কেন? করা যায় না তরুণজ্যোতিবাবু? না, কে বলেছে লাগবে? সৌরভ গাঙ্গুলি তো শুধু একটা নাম না, সৌরভ গাঙ্গুলি একটা স্পর্ধা। সৌরভ গাঙ্গুলি যে সেই লোকটা যে দেখায় একটা বিভিন্ন স্ক্যাম, বিভিন্ন জায়গায় জর্জরিত ভারতবর্ষের ক্রিকেটকে আবার তুলে ধরার সাহস দেখায়। সৌরভ গাঙ্গুলি সেই লোকটা যার নামের সাথে ইন্টিগ্রিটিটা যুক্ত আছে। সুতরাং দাদা বলে না সৌরভ গাঙ্গুলি দাদা, আমরা দাদা বলি, তিনি যেই ফিল্ডে গেছেন তিনি দাদাগিরি করেছেন, মানে নিজের স্বমহিমায়। তিনি যখন ক্রিকেটে ছিলেন স্বমহিমায় কাজ করেছেন, বোর্ডে অ্যাডমিনিস্ট্রেশনে এসছেন, স্বমহিমায় ভালো কাজ করেছেন, করছেন, এবং জানেন রিয়েলিটি শো যখন করেছেন সেখানেও উনি এক্সেল করেছেন। এবার আমি আরেকজনের সম্বন্ধে আসি, ওনার স্ত্রী ডোনা গাঙ্গুলির নাম খালি ওনার স্ত্রী হিসাবে জানা না, ডোনা গাঙ্গুলিও একজন প্রতিযশা একজন ডান্সার, ওডিসি ডান্সার। তার একটা স্কুল আছে দীক্ষা মঞ্জরি নামে, সেই দীক্ষা মঞ্জরি লতা মঙ্গেশকর উদ্বোধন করেছিল। 2000 জনের উপর স্টুডেন্ট আছে, বিভিন্ন জায়গায় পারফর্ম করেছেন তার গ্রুপটা, এবং ইন্টারন্যাশনালি ওয়েল নোন একটা গ্রুপ। এই দুজনে কেন আসতে হবে রাজনীতিতে? দরকার নেই তো। তারা মানুষের জন্য কাজ করতে যায়, তাদেরকে যদি সর্বসম্মতভাবে পাঠানো হয় তো ভালো হবে তো। আর সৌরভ গাঙ্গুলি তো এরকম হতে পারে না আজকের দিনে সৌরভ গাঙ্গুলি কেউ বলবে সমদা আছে কেন, সমদা বলতে পারবে না সৌরভ গাঙ্গুলি কংগ্রেসের, আমি বিজেপির হয়ে বলতে পারি না সৌরভ গাঙ্গুলি বিজেপির, রুদ্রনীল আছে বলতে পারে সিপিএম, বা আমাদের বৈশাদা আছে বৈশাদা বলতে পারে এদের। সৌরভ গাঙ্গুলি তো আমাদের সবার, মানে আমাদের সাহস, আমাদের স্পর্ধার নাম হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যতম সেরা বাঙালি যদি ধরা হয় সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্যই তার মধ্যে আছেন। তিনি তার কোনো দলের দরকার হয় বলে তো আমি অন্তত মনে করি না। ঠিক, আমার এখানেই প্রশ্ন সৌম্যবাবু আপনার কাছে, যে কংগ্রেসের তরফ থেকে সৌম্য আচরা আমার সঙ্গে রয়েছেন, সৌরভ কামব্যাক গঙ্গোপাধ্যায়, সোজা কথায় তার প্রতিটি কামব্যাকের সময় যখন কোনো দাদা লাগেনি, আমি একটু মজা করেই বলছি, তাহলে তার বাংলার মানুষের হয়ে কথা বলবার জন্য কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা দাদা কেন বা দিদি কেন লাগবে? আমি কাউকে পার্সোনালি বলছি না, আমার দাদা দিদি শব্দটা আমি একেবারেই ইন্ডিভিজুয়ালি ব্যবহার করলাম। কেন লাগবে? নিশ্চয়ই লাগার প্রশ্ন নেই, এবং সেটা যদি না লাগে তাহলেই বোধহয় আমাদের বাঙালির সব থেকে বড় লাভ। আমরা সৌরভের জন্য বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএমে বিভক্ত না হয়ে আমরাও সৌরভের জন্য থাকলাম, আর সৌরভ আমাদের সবার জন্য বা ডোনা আমাদের সবার জন্য থাকতে পারলেন না। আমি প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আপনার এই টেলিভিশনে এত সুন্দর একটা ডিবেট রাখার জন্য। যে আমার মনে হয় আজকের ডিবেটটা আর যাই হোক যে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হবে না, এটা আমি অ্যাপ্রিহেন্ড করতে পারি। যে একটা আমার প্রডিউসার আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে যে একটু দুঃখই প্রকাশ করছিলেন যে আজকের ডিবেটে বোধহয় কোথাও ভার্সেস উইন্ডো লাগাতে পারবো, সেটা বোধহয় আমাদের সৌভাগ্য। না, সৌভাগ্য তো বটেই। আপনি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটার থেকে আমি আলোচনাতে আসি। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আপনি বলেছেন যে দলহীন রাজনীতি এবং উন্নতি। দেখুন, সমাজ, সংস্কার, সংস্কৃতি, তার মধ্যে থেকে উঠে আসা প্রতিভারা যখন রাজনীতির আঙিনায় আসে, সমস্ত দল তাকে ওয়েলকাম জানানো উচিত, এবং সেটা রাজনীতি করার জন্য। এই রাজ্যসভাটা গঠিত হয়েছিলই শুধুমাত্র এটা ভাবার জন্য যে আইনসভায় যখন আইনগুলো পাশ হবে, এই রাজ্যসভার প্রতিনিধিদের মধ্যে আমাদের সমাজে এমন মানুষেরাও থাকবেন যারা সমাজের বিভিন্ন জায়গায় কৃতি মানুষ, তারা তাদের প্রতিনিধিত্বের মাধ্যমে তারা এই আইনসভাতে তাদের পার্টিসিপেশন করবেন। এটাই ছিল মূল এসেন্স অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ইন্ডিয়া। মানে এটা ছিল, কিন্তু সমস্যা অন্য জায়গায় হয়েছে। সমস্যা হচ্ছে আমরা না, দেখুন, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমাদের আলোচনার বিষয় না, বিষয়টা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কোন দলের, এটা নিয়ে কাড়াকাড়ি করার বোধহয় এখন সময় নয়। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যদি আমরা এটা করতে যাই যে আমি সৌরভ গাঙ্গুলি বিজেপি না, সৌরভ গাঙ্গুলি তৃণমূলের না, কংগ্রেসের না, তাহলে সৌরভ গাঙ্গুলিকেই ছোট করা হবে। আমার মনে হয় যে দেখুন, আইনসভায় উনি যাবেন বা ওনার স্ত্রী যাবেন, দুজনেই প্রতিযশা এবং তাদের নিজ নিজ ক্ষেত্রে অনেক নাম করেছেন, কিন্তু রাজ্যসভার সাংসদ হতে গেলে যে শুধুমাত্র তিনি একটা পেরিফেরির মধ্যেই কাজ করবেন তা তো নয়। এটা নয় যে তিনি পশ্চিমবাংলার মধ্যে কাজ করবেন, তিনি সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে পারেন। এটা হচ্ছে ডিফারেন্স। একটা হচ্ছে এমপি, মানে লোকসভার সাংসদ আর রাজ্যসভার সাংসদের মধ্যে এটা হচ্ছে মানে একটা বেসিক ডিফারেন্স। তো আমার মনে হয় যে সৌরভ গাঙ্গুলি এখন যেটা ভেবেছেন বা চিন্তা করেছেন, আমার মনে হয় সবাই মিলে, ইচ অ্যান্ড এভরিবডি, মানে প্রত্যেকে, আমাদের মনে হয় একটা নিদর্শন বাংলায় আমরা রাখি, আমরা সারা বছর 365 দিন পশ্চিমবাংলার রাজনীতিতে গত কয়েক দশক ধরে দেখে আসছি হিংসা, ঝগড়া, লড়াই, হানাহানি। এই যে আপনি বলেছেন না যে দলহীনভাবে মানুষকে বেছে নেওয়া, আপনি কি কখনো পারেন যে যখন আমাদের একটা প্রার্থী কোনো জায়গায় দাঁড়ায়, ক্যান্ডিডেট হয়,
আমরা কিন্তু সবসময় সেই ক্যান্ডিডেট দেখে ভোট দিই না, আমরা দেখি দল, দলের প্রতি প্রশ্নহীন আনুগত্য, দলের অন্যায়কে মাথা নিচু করে মেনে নেওয়া। এই জিনিসটার থেকে আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে আসতে হবে, এগিয়ে আসতে হবে এবং আমাদের ঊর্ধ্বে উঠতে হবে। হয়তো দেখুন দেরি হলেও এটা একটা নিদর্শন খাড়া হতে পারে যে সমস্ত দল মিলে সৌরভ গাঙ্গুলিকে রাজনীতির আঙিনায় কচকচানির মধ্যে নাইবা রাখলাম। সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলিকে আমরা যদি এগিয়ে দিতে পারি যে আমরাই তো পশ্চিমবাংলা একটা স্ট্যান্ডার্ড সেট করুক, যে আগামী দিনে ভারতবর্ষে এরকম একটা স্ট্যান্ডার্ড হবে যে মানুষ হিসেবে দেখব। এইখানেই আমার প্রশ্ন সম্ভব হবে। আমি সেই প্রশ্ন নিয়েই রাজনীল বাবুর কাছে যাবো। রাজনীল বাবু, সচিন তেন্ডুলকরকে নিশ্চিতভাবে মহারাষ্ট্রের কোনো নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের শরণাপন্ন হতে হয়নি রাজ্যসভায় যাওয়ার জন্য। লতা মঙ্গেশকরকে হতে হয়নি, রেখাকে হতে হয়নি, সৌরভ গাঙ্গুলি বা ডোনা গাঙ্গুলিকে কেন হতে হবে? এই যে কনসেনসাসের কথা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্র মারফত, যেটা শুনছি, সেটা যদি সত্যি হয় সেটাই বোধহয় প্রকৃত সম্মান হবে দুজনের জন্য। কি মনে হয়? একদম প্রথমত সব থেকে আগে যেটা কোন মানে বেসিক জিনিস, এখন অবধি কিন্তু কেউ ডিক্লেয়ার্ড হয়নি সে কোন দলের হয়ে যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা সেটা এখনো ডিক্লেয়ার্ড হয়নি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দল ছাড়াই যাক, যদি যায় সেটা অবশ্যই একটা মানে খুব ভালো জেস্চার আমাদের পশ্চিমবঙ্গ থেকে। এই দুজন ব্যক্তি, আর যেটা তুমি যেটা বললে, যেটা দিয়ে তুমি কোর্টটা শুরু করলে সৌমদার ক্ষেত্রে, যে সৌরভ কামব্যাক, এই সৌরভ কামব্যাকগুলো যদি ভাবা যায়, নেটওয়েস্ট সিরিজ, সাউথ আফ্রিকা সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এই প্রতিটা সিরিজ কিন্তু সৌরভে এমন ইনিংস আমরা মানে ভারতবাসী হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেখেছি, যেটা আমাদের কাছে কিন্তু মনের ওই যে আয়নাটা আছে না, থেকে যাবে। ঠিক সেই জায়গা থেকে সৌরভের কন্ট্রিবিউশন বা দাদার কন্ট্রিবিউশন বা মহারাজদার যে কন্ট্রিবিউশন বা ওনার ওয়াইফ ডোনাদির যে কন্ট্রিবিউশনসগুলো, এটা কিন্তু প্রতিটা মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ জানে। তারা দুজনে ওয়েল এস্টাবলিশ অ্যাট দেয়ার ওন ফিল্ডস। তো সেই জায়গা থেকে রাজ্যসভায় যদি রাষ্ট্রপতি হিসেবে, তার রাষ্ট্রপতি মনোনীত ক্যান্ডিডেট হিসেবে জানতে যেতেই পারেন, ইট ইজ আ ওয়েলকাম জেস্টার্স। আমার তো মনে হয় এই জায়গাতে কোনো অসুবিধা নেই। আমি একটু বৈষ্ণব বাবুর কাছে যাবো। বৈষ্ণব বাবু, যে দুজন রাষ্ট্রপতি মনোনীত সদস্যের এই বাংলা থেকে রাজ্যসভার মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে, তারা একজন স্বপন দাশগুপ্ত, আরেকজন রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু আমরা জানি স্বপনবাবু এবং রূপাদেবী দুজনেই ঘোষিতভাবে রাজ্যসভাতে তাদের যে ভূমিকা ছিল সেটা প্রো বিজেপি এবং অ্যান্টি তৃণমূল, অ্যান্টি সিপিএম, অ্যান্টি কংগ্রেস ইত্যাদি ইত্যাদি, এক কথায় প্রো বিজেপি এবং বাকি দলগুলোর বিরুদ্ধে। এখানেই প্রশ্নটা আসছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ডোনা গঙ্গোপাধ্যায় যদি রাজ্যসভাতে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হন, বা দুজনের একজনই যদি হন, নিশ্চিতভাবে হয়তো একজনই হবেন, সেক্ষেত্রে এই দ্বন্দ্বটার মধ্যে তারা যাবেন, নাকি অমন রাষ্ট্রপতি মনোনীত সদস্য হবেন যাদের কথা আমরা আলোচনা করছিলাম? আপনিও বলছিলেন সচিন তেন্ডুলকরের কথা, রেখার কথা। আমরা বাঙালিরা তো নিশ্চয়ই সৌরভ এবং ডোনাকে নিয়ে বিভক্ত হতে চাইব না, তাই না? দেখুন, আমি তো এই মুহূর্তে দলীয় সিদ্ধান্ত না জেনে আমি তো কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টা তো এখনও আপনার কোনো সিদ্ধান্ত হয়নি, কল্পনা স্তরে বা জল্পনা স্তরে আছে। এটা নিয়ে একটা আলোচনা আপনারা শুরু করেছেন, এটা আলোচনার মধ্যে রয়েছে। এখন একটা সিদ্ধান্ত, আমি যেহেতু একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, সেই দলগত জায়গা থেকে তো আমাকে সিদ্ধান্তটা জেনে তারপরে বলা উচিত। তবে এইটুকু আমি একজন দেশের নাগরিক হিসাবে মনে করি যে রাজ্যসভাটা তৈরি হয়েছিল যে দেশের মধ্যে যারা বিভিন্ন স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বা তারা তাদের কাজের মধ্যে দিয়ে মানুষের কাজ করেছেন, দেশের সম্মানকে উচ্চতায় নিয়ে গেছেন, তারা সেখানে রাজ্যসভার প্রতিনিধি হিসাবে যাবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি কাকে মনোনয়ন দেবেন বা কাকে মনোনয়ন দেবেন না, এটা রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু বাংলার মানুষ হিসাবে আমরা সবসময় বাংলার যে কোনো মানুষের উচ্চতায় যাক, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেয়েছেন। এবং আজকে আমরা বিশ্ব বাংলার কথা বলি, আমরা আন্তর্জাতিক স্তরে বাংলা ভাষার কথা বলি, আমরা বাংলার আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 161তম, সেখানেও আমরা রবীন্দ্র সদনে এতক্ষণ ছিলাম, সেখানেও মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই জন্য আমরা বাংলার মানুষ কোনো জায়গায় উচ্চতায় পৌঁছালে বাঙালি হিসাবে আমাদের কাছে তো সেটার ব্যাপারে আমাদের নিশ্চয়ই আমাদের ভালো লাগে, ভালো লাগার জায়গায় আমাদের সবসময় আছে। কিন্তু কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সেটা তার রাজনৈতিক দল থেকে যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে, তার আগে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বলার অধিকারী নই। আমার ব্যক্তিগত একটা মতামত থাকতে পারে, কিন্তু আমি যেহেতু একটু রাজনৈতিক দলের প্রতিনিধি, সেটা দলের সিদ্ধান্তটাই আমার সিদ্ধান্ত হবে। তবে বাঙালি হিসাবে যে কোনো বাঙালির ভালো জায়গায় পৌঁছালে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই আমি একজন বাঙালি হিসাবে আমার ভালো লাগবে। নিশ্চিতভাবে বৈষ্ণব বাবু, আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণজ্যোতি বাবু, দেখুন, একজন বাঙালির সংস্কৃতির আইকন, নিশ্চিতভাবে অন্যতম আইকন ডোনা গঙ্গোপাধ্যায়, অন্যজন শুধু বাঙালির কেন,
ভারতীয় ক্রিকেটের অত্যন্ত দুর্দিনে আপনি যেমনটা বলছিলেন, সেই কামব্যাকেরও আইকন, অর্থাৎ সব কিছুকে পাকমুক্ত করারও আইকন। সাধারণভাবে সার্বিকভাবে ব্যক্তি জীবনের প্রত্যেকটি মানুষের বা অনেক মানুষের কাছে কামব্যাকের আইকন, এবং অবশ্যই বাঙালির আইকন তো বটেই সার্বিকভাবে। এমন দুজন আইকনকে নিয়ে আমরা কথা বলছি, এদের মধ্যে যে কোনো একজন রাজ্যসভায় পৌঁছানো, আমি কখনো বলছি না যে আমার রাজ্য পিছিয়ে আছে, আমার রাজ্য এগিয়ে আছে, আমি রাজনৈতিক ডিবেটে ঢুকতে চাইছি না, কিন্তু কোথাও একটা যেভাবে ভারতের প্রধানমন্ত্রীর পদকে এবং ভারতের ক্রিকেট অধিনায়কের পদকে সমান জনপ্রিয়তার জায়গা থেকে দেখা হয়, সেই জায়গা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় অথবা ডোনা গঙ্গোপাধ্যায়ের নতুন ইনিংস কি আমাদের জন্য একটা একরকমের কামব্যাক হবে না? না, ভালো তো। আজকে অনির্বাণ বলো, এই তোমার স্টুডিওতে আমি অনেক দিন আসছি, শুরুর সময় থেকে আসছি। আজকে হয়তো সেই বিখ্যাত দিন, সেই দিনটায় কোনো ঝগড়া নেই, কোনো ঝামেলা নেই। এই পরিবেশটা যদি পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেও আসতো তাহলে তো ভালো হতো। মানে আমার মতভেদ থাকতে পারে, আমি একটা অন্য মত পোষণ করতেই পারি। বৈষ্ণবদা যে আদর্শ বিশ্বাস করে আমি নাও করতে পারি, আমার আদর্শে সৌম্যদা বিশ্বাস নাও করতে পারে, রুদ্রনীল তার আদর্শ কোনো জায়গা দিয়ে এক হবে, কিন্তু রাজনীল কিন্তু আলটিমেটলি ব্যাপারটা আমাদের গোলটা তো সেম হওয়া উচিত। মানে উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়ন। সেম ভাবে সৌরভ গাঙ্গুলি শুধু একটা আইকন না, একটা ভারতবর্ষের আইকনও বলা যায় না, সৌরভ গাঙ্গুলি হিমসেলফ ইজ এ ব্র্যান্ড। এবার সেই একটা ক্ষেত্রে যদি সবকটা রাজনৈতিক দল এক হয়, একটা ভালো জায়গা মানে সুন্দর নিদর্শন তৈরি করে এবং পশ্চিমবঙ্গের স্বার্থে, তাহলে তো ভালো হবে। তো পশ্চিমবঙ্গে তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হায়ার করতে হয় না, তাহলে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার তো আছেই পশ্চিমবঙ্গে। সেমভাবে বৈশাদা আছেন, বৈশাদা এখানে আছে, মানে কিছু কথা বলা উচিত না। মানে সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে কদিন আগে মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য আমরা শুনলাম, এইসব মন্তব্যগুলো না আসলেই ভালো হয় মনে হয়। আমার ধারণা মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্যের কোনো দলীয় অনুমোদন নেই। আমি একবার জিজ্ঞাসা করবো বৈশ্বনাথ বাবুর কাছে, বৈশ্বনাথ বাবু, মনোরঞ্জন ব্যাপারীর মন্তব্য কি সার্বিকভাবে কখনো তৃণমূল কংগ্রেসের মন্তব্য হিসেবে দেখতে পারি? আমার তো মনে হয় না, আপনার কি মত? না, আমি তো মনোরঞ্জন ব্যাপারীর ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মানে ওনার বক্তব্য দলীয় বক্তব্য হবে যায়নি, বরং সৌরভ গাঙ্গুলি বলেছেন আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একজন ঘনিষ্ঠ, এবং উনি ফিরহাদ হাকিমকে 40 বছর চেনেন একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধনে, যেদিন অমিত শাহজির বাড়িতে ওনার বাড়িতে গেছিল তার পরের দিনই উনি এটা বলেছেন। উনি তো কোনো সময় বলছেন না যে আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, সুতরাং কোনো রাজনীতিতে উনি থাকতে চান না, উনি সে কথা বলেছেন, এবং উনি বলেছেন সব রাজনৈতিক নেতার সঙ্গেই ওনার ঘনিষ্ঠতা আছে। সুতরাং মনোরঞ্জন ব্যাপারে কি বলেছেন সেটা সঠিকভাবে আমি জানি না, মানে কি ওর দলের তরফ থেকে তো এটা বক্তব্য যায়নি, দলের বক্তব্য। আমরা সৌরভের বিষয়ে, সৌরভ বাংলার একজন ভারতবর্ষের অধিনায়ক, একজন বাঙালি, এবং বাংলার মানুষ হিসাবে সৌরভ গাঙ্গুলির প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটা আছে, আমরা তো সে ব্যাপারে কখনো বলিনি। আমাদের দলের হয়েই সবসময় করতে বলতে হবে এর কথাও আমরা বলি না, এবং মমতাদির সাথে সৌরভের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমাদেরও কোনো অনুষ্ঠানের সুযোগ হয়েছে সৌরভ গাঙ্গুলির সঙ্গে আলাপ করার বা তার সঙ্গে একসাথে ডায়াস শেয়ার করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলির যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, আমরা তো দীর্ঘদিন রাজনীতিতে রয়েছি, রাজনীতি করছি ছোট বয়স থেকে, সেই জায়গায় যদি ভালো কেউ আসেন রাজনীতির ময়দানে বা রাজনীতি ছাড়া তিনি রাজ্যসভায় যদি উনি একজন মানে নির্দল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন বা তার প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমার বক্তব্য থাকবে। একেবারেই। আমরা একটা বিরতির সময়, যে বিরতির পর ফিরে আসবো একটা বিরল বিতর্কের দিন, যে বিতর্কে আমরা খুঁজছি এমন একটা পথ, যে পথ হয়তো খুলে দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় বা ডোনা গঙ্গোপাধ্যায় রাজনীতিতে এসে এবং কোনো দল ছাড়া রাজনীতিতে এসে। একটা ছোট্ট বিরতির পর ফিরছি বিতর্কে। আমি সৌম্য আইচুরের কাছে আসবো, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন আমার সঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্যবাবু। যে কথাটা বিরতিতে যাওয়ার আগে বৈশ্বনাথবাবুর সঙ্গে হচ্ছিল, বৈশ্বনাথবাবু দর্থহীনভাবে বলছেন, বারবার প্রথম থেকেই বলছেন রাদার, যে এই উচ্চতার মানুষদের সৌরভী হন বা ডোনা, দলের মধ্যে থেকে যাওয়াটাও যেন কোথাও কোনো দলের জন্য অস্বস্তি। মানে যাকে কৃতি হওয়ার জন্য বিভক্ত করতে হয়নি, তাকে সেবা করবার জন্য বিভক্ত হতে হবে কেন? আমি সেটাই বলতে চাইছিলাম। দেখুন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটা মানুষ তো এই জায়গায় যেতে পারে। দলীয় রাজনীতি একটা পরিধি, একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলে। এখন সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে মানুষ তাকে ভালোবাসে,
সৌরভ গাঙ্গুলি শুধুমাত্র সৌরভ গাঙ্গুলি বাংলার গর্ব, বাঙালির গর্ব, ভারতের গর্ব, এটা তো একটা সেক্টরিয়ান কথা, মানে খুব ছোট করে দেওয়ার মতো। সৌরভ গাঙ্গুলি আমার মনে হয় লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে যখন জামা ওড়াচ্ছিল, সেই দৃশ্যটা দেখলে আমার মনে হয় ইম্পেরিয়ালিস্টিক শাসকের বিরুদ্ধে একটা মুখে কড়া থাপ্পড়। ভারতবর্ষের একজন মানুষ তিনি দাঁড়িয়ে সেই লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে এই উদ্ধত্ত দেখানো মানে আমার মনে হচ্ছিল যে ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াই করছে ভারতবর্ষ এবং তার রিপ্রেজেন্টেটিভ। শুধুমাত্র স্বাধীনতা আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও যে আমাদের এই যে দেখানো আমরা পারি, আমরা করতে পারি, আমরাই শেষ কথা, এই যে ঔপনিবেশিকতাবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ে সৌরভ গাঙ্গুলি একটা আইকন, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর গর্ব। তাহলে সম্ভব এখানে আমার একটা প্রশ্ন, তাহলে এই যে গত লোকসভা নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে থেকে সৌরভ তুমি কার এই যে বিতর্কটা শুরু হলো, এটার মধ্যে এটা কি জাতি হিসেবে আমাদের জন্যই লজ্জার না? আমাদের খুবই প্রয়োজন ছিল। এটা খারাপ কেন বলুন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার সঙ্গে বিজেপির 100%, 1000% বিরোধিতা আছে তার নীতি আদর্শের। তৃণমূলের সঙ্গে আমার অনেক বিরোধিতা আছে, 1000% বিরোধিতা আছে, কিন্তু যখন দলীয় কিন্তু সৌরভ গাঙ্গুলিকে তো আমি নিজে আমার আইকন হিসেবে ভালোবাসি, আমি তো পছন্দ করি। তো সৌরভ গাঙ্গুলি, ধরুন আমার মতো এরকম অসংখ্য হাজার হাজার ছেলেমেয়েরা রয়েছে, মানুষ রয়েছে যারা সৌরভ গাঙ্গুলিকে পছন্দ করে, ভালোবাসে। তার কারণ একটাই, সৌরভ গাঙ্গুলি আমাদের আইকন, আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা। সেখানে যখন দলীয় সংকীর্ণতার মধ্যে যাবে, তখন সৌরভ গাঙ্গুলির সম্মানই ছোট হবে। সৌরভ গাঙ্গুলিকে আপনি সেক্টরাইজ করে দিলেন, সৌরভ গাঙ্গুলিকে ছোট করে দিলেন। আমার মনে হয় দলীয়ভাবে যদি কোনো রাজ্যসভায় যায়, তাহলে সৌরভ গাঙ্গুলিকে কিন্তু সেই দল, যে দল এন্ডোর্স করবে, সেই দলের ভালো বা মন্দের দায় এবং দায়িত্ব নিতে হবে। তখন কিন্তু কাউন্টার পলিটিক্স, যেটাকে কাউন্টার ন্যারেটিভস বলি আমরা, সেই কাউন্টার ন্যারেটিভসে তার বিরোধিতা করতে হবে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। দায় এবং দায়িত্ব, আমি বারবার বলছি, প্রশ্নবিহীন দলীয় আনুগত্যের মধ্যে থাকলে মানুষকে অনেক ছোট হতে হয়। এবং প্রশ্নবিহীন দলীয় আনুগত্যের যে পরম্পরা রচনা হয়েছে, সেটা থেকে ভেঙে বেরিয়ে আসার একটা সুযোগ নয় কি রাজনীতিবাবু? একদম অ্যাবসলিউটলি। কারণ হচ্ছে সৌরভ কার এটা তো কেউ বলতে পারবে না। সৌরভ সবার, যেমন তোমার, তেমন আমার, তেমন তরুণদা, তেমন সৌম্যদার, পুরো পশ্চিমবঙ্গে, ইনফ্যাক্ট পুরো ভারতবাসীর সবার কাছে এটা একটা এক্সাম্পল সেট হবে। আজকে যেমন সৌম্যদা বললো, আমার সাথে বিজেপির হয়তো মানে মতানৈক্য একটা ডিফারেন্স থাকতেই পারে, ডিফারেন্স তো ওপিনিয়ন থাকতে পারে, তৃণমূলের সাথে থাকতে পারে, বা আমাদের সাথে কংগ্রেসেরও ছিল, থাকতেই পারে। সেটা এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যদি এটা হয়ও, এটা মনে হবে একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট পশ্চিমবঙ্গের থেকে। এখানে রাজনীতিবাবু আমার একটা প্রশ্ন, নিশ্চিতভাবে সেবা বা অ্যাচিভমেন্টের তুলনাতে কেউ কারোর সঙ্গে তুল্যমূল্য নন, তবুও বলছি, ধরুন এখান থেকে যদি একটা নতুন পথ খোলে, তাহলে সামনের দিনে কিন্তু একেবারে অন্যভাবে তাকানো যায়। একদম। আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়, রোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে আলোচনা করছি, তো যদি বিস্তৃত করি, ধরুন একটা কথা আমি বলতে চাই, জাস্ট একটা কথা, যে আমাদের সংবিধানে এবং আমাদের দেশে এরকমও তো সিস্টেম আছে যে আমরা ন্যাশনাল গভর্নমেন্টের কথা ভাবি, অনেক সময় আছে, প্রভিশন আছে, কিন্তু আমরা সেটা কোনোদিন এক্সারসাইজ করিনি। কিন্তু এটাও ঠিক যে এই দলীয় আনুগত্যের কথা বলছি, সবসময় যে একটা দলের, ধরুন একটা দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা কিন্তু কখনোই কোনো দলীয় পদ নয়। এই জায়গাটা কিন্তু আমরা কোথাও যেন গুলিয়ে ফেলছি। এই গুলিয়ে ফেলার মধ্যে থেকে যত মানে অসম্ভব শুধু তাই নয়, আমি এখান থেকে পরের প্রশ্নটা আসবো। রাজনীতিবাবুকে যেটা জিজ্ঞাসা করছিলাম, আমি তরুণজ্যোতিবাবু আপনাকেও বলবো, বৈষ্ণববাবুর কাছে আমি যাবো এই প্রশ্নটা নিয়ে। ধরুন এখন আমি কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল ধরে বলছি না, বিজেপি হতে পারেন, প্রত্যেক দলে আমি একটা দুটো নাম করতে পারি, যে নামগুলো করলে আপনারা কেউ বোধহয় অসহমত হবেন না বা অসম্মত হবেন না। ধরুন কোনো একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি যে দলেই থাকুন, বিজেপিতে থাকুন, তৃণমূলে থাকুন, তাকে বিধায়ক হওয়ার জন্যই বা একটা ইলেকশন কন্টেস্ট করতে হবে কেন? তিনি তো বাংলার চিকিৎসক, তিনি যে কোনো দলের হয়ে জিতেই এ মানুষের সেবা করতে পারেন, কিন্তু দলের হয়ে জেতাটাকে খুব জরুরি। আমি বৈষ্ণববাবু আপনার কাছ থেকে শুরু করি, সৌরভ এবং ডোনার সূত্রে একটা নতুন সংস্কৃতি শুরু করা যায় না? প্রথিতযশা আইনজীবী, প্রথিতযশা চিকিৎসক, অন্য যে কোনো ক্ষেত্রে কৃতি, ফুটবলার হতে পারেন, ক্রিকেটার হতে পারেন। আমরা জানি এই মুহূর্তে এ রাজ্যে বিদেশ বসুর মতো ফুটবলার আছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ফুটবলার আছেন, যারা কেউ বিধায়ক, কেউ সাংসদ। এদের দলের পরিচয় আসতে হবে, কারণ এরা যখন মাঠে খেলেছেন তখন সব দলের জন্য ছিলেন। হ্যাঁ, তাদের মাঠের একটা দল ছিল, কিন্তু আমি বলছি তখন তারা সিপিএম কংগ্রেসে বিভক্ত ছিলেন না। এই সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপিতে বিভক্ত করেছি আমরা প্রথিতযশাদের। এখান থেকে বেরিয়ে আসার একটা মহা সুযোগ কি আমাদের সামনে উপস্থিত নয়? এই সুযোগটা আমরা নিতে পারি না বৈষ্ণববাবু? না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না সমস্ত সেক্টর থেকে যা ভালো ভালো মানুষকে সুযোগ দিয়েছেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ হবার,
সে আপনি বিদেশ বসু বলুন বা প্রসূন বন্দ্যোপাধ্যায় যাদের নাম আপনি বললেন, বা চলচ্চিত্র জগতে যারা মানুষ আছেন প্রতিনিধিত্ব করেন, তারা কিন্তু এসছেন। এটা কিন্তু আমরা প্রত্যেক সেক্টর থেকেই মানুষকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হয়ে এবং তাকে তাদের ক্যাবিনেট মিনিস্টার করে বা তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারা রিপ্রেজেন্ট করেছেন। এক্ষেত্রে তো আমরা মানে দলীয়, আপনি বলছেন যে দলীয় প্রতিনিধি হতে হবে কেন, তা তো বিধান পরিষদটাও তো সেই জন্যই একটা প্রপোজাল গেছিল। এটাই বলতে চাইছিলাম বৈষ্ণববাবু, আপনি প্লিজ কন্টিনিউ করবেন। আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিচ্ছি, আপনি এত বছর ধরে পরিষদীয় রাজনীতির মধ্যে আছেন, নির্বাচনী রাজনীতির মধ্যে আছেন। আবিরলাল মুখোপাধ্যায় একটা নির্বাচনে কন্টেস্ট করলেন এবং হারলেন। আমার মনে হয় এর থেকে লজ্জার বোধ জাতি হিসেবে আমাদের কিছু নেই। তাকে আমরা বিধানসভা নির্বাচনের এই মানুষের কাছে গিয়ে হাত জোর করে ভোট ভিক্ষায় নামালাম কেন? অনুপ কুমার, অনিল চট্টোপাধ্যায়, উদাহরণের শেষ নেই। আমরা কি এইটা থেকে বেরোতে পারি না? বিধান পরিষদ যদি হয় তাই বা নয় কেন? কি মনে হয় বৈশ্বনাথ বাবু এ রাজ্যে? না না, আমি তো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন সমস্ত সেক্টর থেকে মানুষকে, তাদেরকে প্রতিনিধিকে পাঠানো, এমনকি সাংবাদিকদের মধ্যে থেকেও তিনি কাউকে কাউকে বিধায়ক করেছেন, কাউকে রাজ্যসভায় পাঠিয়েছেন, কাউকে বিধানসভায় পাঠিয়েছেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকটেড বডি হিসাবে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে পাঠিয়েছেন। তো সেই জন্য আমরা সবসময় চেয়েছি যে সমাজে সর্বস্তরের একটা প্রতিনিধিত্ব থাক। সমাজে সর্বস্তরের প্রতিনিধিত্ব থাকলে তাহলে সবাই সব সেক্টরের সমস্যার কথা বা তাদের সমস্ত বিষয়গুলোকে আলোকপাত করতে পারবে। এই ব্যাপারে তো আমরা দ্বিমত করছি না, কিন্তু আমাদের বিরোধী যারা, তারা নানানভাবে আমাদের কার্যকলাপকে সমালোচনা করতে গিয়ে নানান কথা তুলে ধরার চেষ্টা করে। কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকুক। বেশ, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কথাটা বলেছেন, এই যে আবার এই দলীয় ফ্রেমের মধ্যে কাউকে ফেলে দেওয়া, দলীয় প্রতিনিধি, দলীয় প্রার্থী, ধরুন ইউনানিমাস একটা যে ফিগার, ইউনানিমাস সবাই মিলে ভাবনা, যে কথাটা আপনি বারবার বলতে চাইছেন, আবিরলাল মুখোপাধ্যায় এরকম দেখে আমরা বহু মানুষকে দেখেছি, তাদেরকে হেরে যেতে হয়েছে, শেষ হয়ে যেতে হয়েছে। রাজনীতি তারা আসতে চেয়েছিলেন জীবনের শেষ বয়সে, যে মনে করেছিলেন যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠা, বিভিন্ন জায়গার থেকে উন্নতি করার পরেও যদি আমি সমাজের কাজে কিছুটা লাগি, তো সেখানে ওই দলীয় আনুগত্য, প্রশ্নহীন আনুগত্য এবং দলীয় আনুগত্যের ফ্রেমওয়ার্কের মধ্যেই ফেলা হয়েছে। এই দলীয় ফ্রেমওয়ার্কের মধ্যে আমি আবিরলাল মুখার্জি বা কেউ কারোর আনুগত্য বা তাকে সিলেকশন করার মধ্যে দিয়ে নয়। তার মানে ধরুন আবিরলাল মুখোপাধ্যায়কে একটা সংখ্যার মানুষ ভোট দিতে পারল না শুধুমাত্র তার দলীয় আনুগত্য। আমি এই জায়গাটাতে আসতে চাইছি যে আবিরলাল মুখোপাধ্যায় নিশ্চিতভাবে বিধানচন্দ্র রায় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, এটি দলের প্রতীক নিয়ে নির্বাচিত হতেন, রাজনীতি করতেন, কিন্তু হ্যাঁ তিনি রাজনীতি করতেন, তিনি বলে করে রাজনীতি নিজে এসছেন। কিন্তু আবিরলাল মুখোপাধ্যায়কে মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে সেই মানুষের কাছে যে মানুষের মধ্যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব রকমের মানুষ ছিলেন এবং যাদের প্রত্যেকেরই ঘরের কারো না কাউকে তিনি সুস্থ করেছেন। রাজনীল বাবু, আমার খুব স্পষ্ট স্ট্যান্ড আছে যে কোনো ভালো কাজ করতে গেলে কি রাজনীতিটা দরকার, এইটা একটা সব থেকে বড় জায়গা। আজকে যদি কেউ কোনো ভালো কাজ করতে যায়, আমার তো মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, রাজনীতি দরকার নেই বা রাজনীতির রং দরকার নেই। রং ছাড়া সে ভালো কাজ করতেই পারে যদি তার ভালো কাজ করার থাকে। যেমন আজকে আজকে যে টপিক করে ফেলেছি দল দিয়ে, একদম কারেক্ট, তাই তো? অ্যাবসলিউটলি। তরুণ জ্যোতি বাবু, আমি আমার স্ট্যান্ড বললাম এটা। প্রথমত রাজনীতি কোনো পেশা হতে পারে না, রাজনীতি সেবা। বৈশাখার কথা শুনছিলাম এতক্ষণ ধরে, মানে আমাদের দল, আমরা এটার থেকে আমরা বেরোবো কবে? বিধান পরিষদ নিয়ে কথা হচ্ছিল। 1952 সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ প্রথম গঠন হয়। 1969 সালে এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। 6 জুলাই 2021 আমাদের বিধানসভায় একটা ভোট হয়। ভোটে 287 জন প্রেজেন্ট ছিল সেখানে, তার মধ্যে 196 জন বলেছিল বিধান পরিষদ হোক না বিধান পরিষদ। সেখানে সমাজের যেসব লোকগুলো, এদেরকে আমরা রাজনীতি আঙিনায় দেখতে চাই না, তারা আসুক, একটা আপার হাউস থাকুক, একটা আপার হাউস আমাদের এখানেও থাকুক, অন্যান্য রাজ্যে তারা আসুক না, আমাদের হয়ে কাজ করুক। আমাদের হয়ে মানে আমার দলের হয়ে না, সমুদার দলের হয়ে না, বৈশাখা দলের হয়ে না, পশ্চিমবঙ্গের মানুষের হয়ে কাজ করুক। অসুবিধা কি আছে? আপার হাউসটা পশ্চিমবঙ্গে আসছে না কেন? গত বছর তো ভোটিং হয়ে গেছিলো, তারপর কোথায় আটকাচ্ছে? প্রবলেমটা কি? যেখানে সর্বগ্রাসী একটা মনোভাব চলছে আমাদের শাসক দলের, এই লোকটা ভালো, ওর একটা পপুলারিটি আছে, একে আমাদের নিয়ে নাও। যখনই নিয়ে নিচ্ছি, ধরো একটা XYZ লোক, তাকে ধরো আমি নিয়ে নিলাম, তাকে ধরো রাজনীতির ভালো লাগতো, সমুদার ভালো লাগতো, দলীয়ভাবে সে তাকে ভোটটা দিতে পারবে না। এই জায়গাটা আমরা যাবো কেন? দরকার কি আছে?
মানুষকে স্বাধীন জায়গাটা দেওয়া হোক না কেন, বিধান পরিষদ নিয়ে আসা হোক পশ্চিমবঙ্গে, আনছে না কেন বিধান পরিষদ? ঠিক ঠিক, আমার সময় একেবারে শেষ। ফলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যারা আজকের এই বিতর্কে, যদিও সে অর্থে বিতর্ক ছিল না, সবাই প্রায় একমত হলেন অনেক ইস্যুতেই, অংশগ্রহণ করলেন যারা তরুণজ্যোতি তিওয়ারি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সৌম্য আইচুরার এবং রাজনীল মুখার্জি, সৌরভ গঙ্গোপাধ্যায় বা ডোনা গঙ্গোপাধ্যায়, যিনি যান রাজ্যসভায় নির্দল হয়ে, যদি দলহীন হয়ে যদি যেতে পারেন, তাহলে নতুন একটা অভ্যেস আমাদের তৈরি হতে পারে। সেই অভ্যেস তৈরি হওয়ার দিকে আপাতত তাকিয়ে থাকলাম, অভ্যেস তৈরি হয় কিনা সেদিকে আপাতত তাকিয়ে থাকলাম। ফিরে এসে ছোট্ট বিরতির পর দিনের সেরা ব্রেকিং খবরগুলো নিয়ে সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। অনির্বাণের অগ্নিবাণের এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্টে রাজ্যে হিংসা ইস্যুতে ফের পথে নামতে চলেছে বিজেপি। শহীদ পরিবারগুলিকে নিয়ে এবার রাজভবনে যাবেন বিজেপি নেতৃত্ব। কাল রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। 150টি পরিবারকে নিয়ে তাদের যাওয়ার কথা রাজভবনে। বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, জানতে চাইবো, এই তো শহীদ পরিবারগুলিকে নিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করে এলেন বিজেপি নেতারা, এই মুহূর্তে আরও একবার পথে শহীদ পরিবারকে নিয়ে এবং রাজভবনে যাওয়ার পরিকল্পনা কেন, কোন দাবিতে? একবারে তাই অনির্বাণ, দাবি কিন্তু সেই একটাই, যে শহীদ পরিবারগুলি, 150টি শহীদ পরিবার যাদেরকে নিয়ে কালকে বিজেপি ধর্নায় নামছে, রাজপথে নামতে চলেছে এবং রাজ্যপালের দরবারেও যেতে চলেছে, তাদের তরফ থেকে বিজেপি একটিই দাবি তুলে ধরবে যে নির্বাচন পরবর্তী হিংসায় যারা খুন হয়ে গিয়েছেন বলে বিজেপি অভিযোগ করছে, তাদের খুনের যেন বিচার হয়, অপরাধীরা যেন শাস্তি পায়, যত দ্রুত সম্ভব যেন এই পরিবারগুলিকে সুবিচার পাইয়ে দেওয়া যায়, সেই দাবিতেই কিন্তু তারা আবার পথে নামছেন। এবং যা বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত অনুষ্ঠান ঘোষণা করা হয়নি, কিন্তু অনুষ্ঠান মানে আগামীকালের কর্মসূচি পুরোপুরি ফাইনাল এবং সেই অনুযায়ী 12টা নাগাদ, দুপুর 12টা নাগাদ ধর্মতলায় ধর্না শুরু হচ্ছে। 150টি শহীদ পরিবারকে বিভিন্ন জেলা থেকে বিজেপি নেতৃত্ব নিয়ে আসছেন। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারা সেই ধর্নায় উপস্থিত হচ্ছেন এবং তারপরে সেই পরিবারগুলিকে নিয়ে রাজভবনের দরজায় তারা যাচ্ছেন। এবং এখনও পর্যন্ত যতটা আমরা জানতে পারছি অনির্বাণ, যে রাজ্যপাল নিজেও এই পরিবারগুলির সঙ্গে আগামীকাল দেখা করতে পারেন। ধন্যবাদ ঈশান। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন ঈশানদেব চট্টোপাধ্যায় নিউজ রুম থেকে। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। রবীন্দ্রনাথকে নোবেল বিতর্কে শেষমেশ ভুল স্বীকার করলেন ভাতারের বিধায়ক, ক্ষমা চাইলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। কিন্তু তার আগে আজ সকালে মানগোবিন্দ অধিকারীর মন্তব্যে যেভাবে বিতর্ক তৈরি হয়, শুরুতেই চোখ রাখবো সেই মন্তব্য। অর্থাৎ আজ সকালে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে ঠিক কী বলেছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। নোবেলটা চুরি হয়ে গেছে, এই একটা কারণে রবীন্দ্রনাথ নোবেল দিয়ে তাকে অপমান করেছিল বলে আমাদের বাংলার ছেলেরা এই নোবেলটা চুরি করে নিতে, যার জন্য সিবিআই করে এখন বিজেপি লাফাচ্ছে। দেখুন, সিবিআই সেই নোবেলটা বার করতে পারেনি, আজকে দেখবেন সেই নোবেলটা বার করার জন্য আমাদের বাংলার পুলিশকে আবার লাগানো হচ্ছে। এই ছিল মানগোবিন্দ অধিকারী, ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর প্রথম মন্তব্য রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে। এরপর রাজ্য জুড়ে এক কথায় তার এই মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়, যে নিন্দার ঝড় বয়ে যায়, তারপরেই নিজের মন্তব্য থেকে সরে এসছেন এবং দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চাইলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। চোখ রাখবো তার নতুন মন্তব্য। আমাদের এক মাস্টারমশাই বললেন যে রবীন্দ্রনাথকে নোবেল দিয়ে অপমান করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম সেই জন্য হয়তো নোবেলটা চুরি হয়ে গেছে, ওই কারণে। যদি আমার ওই আগেকার কথাটা যদি বলে থাকে সেটা ঠিক আছে, ওটা ভুল মানে অন্যমনস্কবশত বেরিয়ে গেছে, সেটা আমরা ঠিক করেই ব্যবস্থা করে দিই। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের পরই শ্রীলঙ্কায় অশান্তি। আমরা পরবর্তী ব্রেকিং খবরে যাওয়ার আগে চলে যাব সরাসরি নিউজ রুম থেকে। রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে। ময়ূক, মানগোবিন্দ অধিকারী সকালবেলা বললেন রবীন্দ্রনাথকে নোবেল দেওয়াটাই নাকি একটা অপমান, তাই বাংলার ছেলেরা চুরি করে নিচ্ছে। দিনভর বিতর্ক, শেষমেশ মানগোবিন্দ অধিকারীর এই ক্ষমা প্রার্থনা। রিপাবলিক বাংলায় প্রথম এই খবর ব্রেক করেছিল এক্সক্লুসিভ, এবং তারপর দিনের শেষে এই ক্ষমা প্রার্থনা। কোথাও কি দলের ভিতর থেকেও চাপ তৈরি হলো বলে মনে হচ্ছে?
একদমই তাই। এবং 25শে বৈশাখ এমন একটা দিনে এই ধরনের বিতর্কিত মন্তব্য করা কার্যত বিভিন্ন, আমরা রিপাবলিক বাংলায় এই খবরটা 11টার সময় দেখিয়েছিলাম, এবং রিপাবলিক বাংলার খবরের জেরে যেভাবে আমরা বিধায়ককেও আমরা রিপাবলিক বাংলায় আমরা নিজেরা প্রশ্ন করেছিলাম যে আপনি যে কথাটা বলছেন সেটা কি ঠিক বলছেন কিনা, সেই বিষয়ে আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম, এবং তখনও তিনি বলেছিলেন যে আমি এই ধরনের কথা বলিনি। আমরা বারবার সেই ক্লিপ প্লে করেছিলাম, এবং তারপরে অবশেষে উনি ক্ষমা চাইলেন। এবং অনির্বাণ, এই মুহূর্তে যে খবরটার দিকে তুমি যাচ্ছিলে, অত্যন্ত বড় খবর, যে খবরটা আমাদের কাছে আসছেও ইনফ্যাক্ট শ্রীলঙ্কার। একেবারে ময়ূক, তুমি আমার সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের পরই এবার শ্রীলঙ্কায় বড়সড় অশান্তি, জরুরি অবস্থা জারি, তারপর প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগ, আর তারপরেই হিংসার বলি শাসক দলের সাংসদ। পদত্যাগের পরই রাজাপক্ষের পদত্যাগের পরেই হিংসার বলি সাংসদ, প্রকাশ্য রাস্তায় গুলি করা হয়েছে তাকে। অন্যদিকে বিরোধী দলের নেতাদের উপর হামলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিভাবে এক কথায় রাজপথে সংঘর্ষ চলছে শ্রীলঙ্কায়। ঠিক যে কারণে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, তারই ছবি যেন ফুটে উঠছে এই মুহূর্তে শ্রীলঙ্কার রাস্তার। এই ছবিটার দিকে তাকালে বিরোধী দলের নেতাদের উপর হামলা, শাসক দলের সাংসদকে প্রকাশ্য রাস্তায় খুন, সাজিদ প্রেমদাস এরান ইকমারাতানের উপরে হামলার ঘটনা এবং শাসক দলের সাংসদকে খুন রাস্তাতে, প্রকাশ্য রাস্তায়। শ্রীলঙ্কায় হিংসার বলি বিরোধীরাও। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব এখানেই শেষ করছে। এরপর চোখ রাখুন সোজাসুজি স্বর্ণালী।